বড় বড় পাহাড় ও নদীর বুকে ধর্মশালা নামের একটি খুবই সুন্দর গ্রাম ছিল। সেই গ্রামে বিভূতি নামের একটি খুবই সাদাসিধে মানুষ তার স্ত্রী এবং ছোট্ট একটি ছেলে সুমিতকে নিয়ে বসবাস করত। বিভূতির কাছে গ্রামের বাইরে একটি ছোট্ট জমি ছিল, কিন্তু জমিটি অনুর্বর হওয়ার কারণে বছরের পর বছর কঠোর পরিশ্রম করেও সে সেই জমিতে ফসল ফলাতে পারত না। এই কারণেই বিভূতিকে নিজের ঘর চালানো এবং ছেলে ও স্ত্রীর খেয়াল রাখার জন্য গ্রামের জমিদার নরেশবাবুর কাছে মজদুরি করতে হতো। এই গ্রামের জমিদার নরেশবাবু ধনী হওয়ার সাথে সাথে একজন ভালো মানুষও ছিলেন। তিনি বিপদে আপদে সমস্ত লোকের নিজের সামর্থ্য অনুযায়ী সাহায্য করতেন। স্ত্রী এবং ছেলের পাশাপাশি বিভূতির কাছে একটি সুন্দর গরুও ছিল, যাকে সে খুবই স্নেহ করত। সকাল সকাল উঠে সবার আগে সে তার গরুর জন্য খাবার আনতে যেত। তারপর গরুকে খাবার খাইয়ে সেটা নিজের কাজে বেরিয়ে পড়ত। আচ্ছা শুনছো, আমি কাজে যাচ্ছি বুঝলে। আমার আজকে বড্ড দেরি হয়ে গেছে। ঘরে আজকে হয়তো খাবার খেতে আসতে পারবো না। তুমি একটা কাজ করো না, তুমি বরং কারোর হাতে দুপুরের খাবারটা জমিদারের বাড়িতে পৌঁছে দিও। আর সুমিতের একটু ভালো করে খেয়াল রেখো, খুব দুষ্টু হয়েছে দিনকে দিন। আচ্ছা ঠিক আছে, আমি তোমার দুপুরের খাবারটা কারো হাতে জমিদার বাবুর বাড়িতে পৌঁছে দেব। আর সুমিতকে নিয়ে চিন্তা করো না, ওর আমি ঠিকই খেয়াল রাখবো। আচ্ছা ঠিক আছে, আমি এখন আসছি। স্ত্রীকে এই কথা বলে বিভূতি কাজের জন্য বেরিয়ে পড়ে। দুপুর হতেই লক্ষ্মী খাবার নিয়ে ঘরের বাইরে বেরিয়ে এদিক ওদিক দেখতে থাকে, কিন্তু সে কোনো গ্রামবাসীকে জমিদারের বাড়ির দিকে যেতে দেখতে পায় না। আরে, আজকে তো কোনো গ্রামবাসীকেও দেখতে পাচ্ছি না। কেউ কি যাচ্ছেন না জমিদার বাবুর বাড়ির দিকে? ঠিক আছে, তাহলে আমি দিয়ে আসি আজই ওনাকে টিফিনটা। চল সুমিত, তোর বাবাকে খাবারটা দিয়ে আসি। এই ভেবে লক্ষ্মী দুপুরের খাবারটি একটি টিফিন বক্সে নিয়ে তার ছেলে সুমিতকে সঙ্গে করে জমিদারের বাড়ির দিকে রওনা হয়। কিন্তু কিছু দূর গিয়ে একটি দুর্ঘটনা ঘটে। হঠাৎ করে একটি বিষাক্ত সাপ কোথা থেকে বেরিয়ে এসে লক্ষ্মীর পায়ে কামড়ে দেয় এবং লক্ষ্মী ওখানেই রাস্তাতে পড়ে যায়। কিছুক্ষণের মধ্যেই অনেক গ্রামবাসী এসে সেখানে জড়ো হয় এবং কিছু গ্রামবাসী গ্রামের বৃদ্ধ ওঝাকেও সেখানে ডেকে আনেন। ওঝা লক্ষ্মীকে পরীক্ষা করে সবাইকে জানায় যে সে আর এই দুনিয়ায় নেই। গ্রামবাসীরা লক্ষ্মীর মৃত্যুর কথা গিয়ে জমিদারকে জানায়। বিভূতি, একটা খুবই দুঃসংবাদ এসেছে। তোমার স্ত্রী লক্ষ্মীকে একটি সাপে কামড়ে দিয়েছে এবং সেখানেই তার মৃত্যু ঘটে। তুমি তাড়াতাড়ি এখন সবার আগে বাড়ি যাও, যে ছেলেকে সামলাও। জমিদারের মুখে এই কথা শুনে বিভূতি একদম যেন পাগল হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে সে তার স্ত্রীর কাছে ছুটে যায়। স্ত্রীকে এই অবস্থায় দেখে সে একদম ভেঙে পড়ে এবং ওখানে বসেই ছেলেকে নিয়ে কাঁদতে থাকে। স্ত্রী লক্ষ্মীর মৃত্যুর পর থেকে বিভূতি খুবই দুঃখী থাকত, কিন্তু তাও সে তার ছেলের প্রতি নিজের কর্তব্য ভোলেনি। ছেলে সুমিতকে একটি ভালো ভবিষ্যৎ দেওয়ার জন্য সে আরও বেশি পরিশ্রম করতে লাগলো। এইভাবেই দেখতে দেখতে প্রায় 20 বছর কেটে গেল। এত বছর পরে অবশেষে বিভূতির ঘরে একটি খুশির খবর এলো। তার ছেলে সম্প্রতি খুব বড় একটা চাকরি পেয়েছে। বাবা, আমি চাকরিটা পেয়ে গেছি। এখন আমি সরকারের ইলেকট্রিক বিভাগে কাজ করছি। আমার মাইনে এখন 50,000 টাকা। বাহ বাবা, এ তো খুবই খুশির খবর। মন দিয়ে কাজ কর বাবা, কিন্তু একটা কথা সব সময় মাথায় রেখো, কারোর সাথে কোনোদিন কোনো ধোকাধড়ি করবে না।
আমার আশীর্বাদ তো সব সময় তোমার সাথে আছেই। বাবা, আমি ভাবছিলাম আমাদের ঘরটা তো খুবই পুরনো হয়ে গেছে, ছাদ ভেঙে গেছে, বৃষ্টির সময় জল পড়ে। তাই ভাবছি কিছু মাস মাইনে জমিয়ে একটা নতুন ঘর নেব। তুমি কি বলো? দেখো, তোমার যেমন ইচ্ছা। আমি তো শুধু এইটুকুই চাই যে তুমি জীবনে অনেক অনেক উন্নতি করো এবং অনেক বড় মানুষ হও। তোমার মাও তোমার জন্যে এই স্বপ্নই দেখতো। এরপরে বেশ কিছুদিন টাকা জমিয়ে একদিন সুমিত ও বিভূতি একটি নতুন বাড়ি দেখতে যায়। আপনার ঘরটি আমাদের দুজনেরই খুব পছন্দ হয়েছে, কিন্তু মহাশয়, এই ঘরটি আপনি কত দামে দিচ্ছেন? আরে সাহেব, একদম জলের দামে দিয়ে দিচ্ছি বটে। এ পুরো ঘর বাগান সব মিলে মোট 3 লাখ টাকা দিবেন কনে। মশাই, একটু কমে হবে নাকি? দেখুন না, যদি কিছু ছাড় দিতে পারেন। আরে কি যে বলেন দাদা, এই গ্রামগঞ্জে বাড়ি টাড়ি বিক্রি হয় না, তাই এই দামে দিতে হচ্ছে। না হলে এ বাড়ির দাম তো 7-8 লাখ টাকার নিচে নয়। তাই 3 লাখের থেকে কমাতে বলবেন না হুজুর, আমি মরে যাব গরিব মানুষ। এরপরে তারা তিনজনে কিছুক্ষণ কথা বলে বাড়িটা কিনে নেয়। পরে একদিন বিভূতি তার ছেলেকে ডেকে বলল, বাবা সুমিত, আজকে অফিস থেকে একটু তাড়াতাড়ি বাড়ি চলে এসো। আজ মেয়ের বাড়ি থেকে তোমাকে এবং আমাদের বাড়ি দেখতে আসবে, বুঝলে? তখন প্রায় দুপুরবেলা। মেয়ের ঘরের লোকেরা বিভূতির ঘরে চলে এসেছিল। তাদের সুমিতের ব্যবহার এবং তাদের বাড়ি খুবই পছন্দ হয়, আর তাদের মেয়ে মালতীর সাথে সুমিতের বিয়ে ঠিক হয়ে যায়। বিভূতি বাবু, আমাদের আপনার ছেলেকে খুবই পছন্দ হয়েছে। যদি আপনার অনুমতি থাকে তাহলে আমরা এই বিয়ের জন্য প্রস্তুত। আজ্ঞে হ্যাঁ, আমরাও এই সম্বন্ধের জন্য রাজি। কিছু মাস পরে দুজনের বিয়ে হয়ে যায়। এরপরে একদিন সুমিত হঠাৎ করে বেশ কিছু টাকা নিয়ে বাড়িতে ঢোকে। আরে মালতী, কই গেলে? তাড়াতাড়ি এই টাকাগুলো আলমারির লকারে রেখে দাও তো। বিভূতি ছেলের হাতে এত টাকা দেখে অবাক হয়ে যায়। সুমিত, তুমি এত টাকা কোথা থেকে পেলে? তোমার তো এত টাকা মাইনেও নয়, আর এখনো তো মাসের শেষও হয়নি। তুমি এত টাকা আনলে কোথা থেকে? আরে বাবা, তুমি এইসব বুঝবে না। এটা হচ্ছে উপরি কামাই, মানে আমার কমিশন। এই নাও, এটাকে আলমারিতে রেখে দাও। ছি ছি বাবা, তুমি এখন থেকেই ঘুষ নিতে লেগেছো? তোমাকে তো দেখছি এত কষ্ট করে পড়ানো লেখানোর কিছুই লাভ হলো না। গরিব মানুষদের সাথে এরকম তোমার একদম করা উচিত না। যখন গরিব মানুষের অভিশাপ লাগবে, তখন আকাশ থেকে একদম মাটিতে আছড়ে পড়বে, বুঝেছো? আরে বাবা, সততার পথে চলে কেউ কখনো সফল হতে পারে না। মানুষকে তাড়াতাড়ি সফলতা পেতে গেলে একটু আধটু তো ঘুষ নিতেই হয়। এইসব আজকালের কথা তুমি পুরনো মানুষ বুঝবে না। ঘুষ দিয়ে তুমি হয়তো সফল হয়ে যাবে তাড়াতাড়ি, কিন্তু এই সফলতা কখনই দীর্ঘস্থায়ী হয় না, বুঝলে? 2 নম্বরই কাজ করার ব্যক্তি সবসময় এই ভয়েই বাঁচে যে আজ নয়তো কাল আমি ধরা পড়বই। এরকমভাবে টাকা উপার্জন করায় কি লাভ যখন সমাজে মাথা তুলে বাঁচতেই পারবে না? তুমি 2-4 পয়সা কম কামাও না, কিন্তু সেটা তোমার পরিশ্রমের হওয়া উচিত, যাতে কালকে কেউ তোমার দিকে আঙ্গুল না তুলতে পারে। দেখো আগে কি করবে, তোমার ইচ্ছা। ছেলেকে বুঝিয়ে বিভূতি তার কাজে চলে যায়। পরের দিন আবার সুমিত লুকিয়ে লুকিয়ে বাবাকে না বলে অনেক টাকা নিয়ে বাড়িতে আসে এবং তার স্ত্রীকে বলে, এই নাও মালতী, এই টাকাগুলোকেও আলমারির লকারে রেখে দাও। আর খবরদার বাবা যেন এই টাকার ব্যাপারে কিছু না জানতে পারে। তাহলেই এখন ভোরে ভোরে জ্ঞান শোনাতে বসবেন। আমার অত ফালতু সময় নেই।
আরে জানো, আজকে আমি একটা গরিবকে পুরো বোকা বানিয়েছি। আমি ওকে বললাম 10,000 টাকা দে, তাহলে তোকে ইলেকট্রিক বিভাগে কাজ পাইয়ে দেব। আর সে বোকার মতো আমাকে সেই টাকাটা দিয়ে দিল। ভাবছি এই টাকাটা দিয়ে তোমার জন্য একটা সোনার হার বানাবো। তুমি এরকম কাজ কেন করছো? গরিবদের সাথে এরকম করো না। বাবা শুনলে কি ভাববেন? কালকেই তো বাবা এত করে তোমাকে বোঝালো, তুমি বুঝতে চাইছো না কেন? তোমাকে যতটা বললাম ততটা করো তো, ফালতু ফালতু মাথা খেও না। দুজনের মধ্যে হওয়া সব কথা বিভূতি জানলার বাইরে দাঁড়িয়ে শুনে ফেলে। তারপর সে রেগে গিয়ে সঙ্গে সঙ্গে সুমিতকে ডেকে পাঠায়। সুমিত, তুমি শুধরাবে না না? আমি তোমাকে কালকেই বারণ করেছিলাম না ঘুষ নিতে? আর যদি তুমি এসব টাকা আমাদের কথা ভেবে আনছো, তাহলে ছেড়ে দাও। আমাদের এই ঘুষের টাকার দরকার নেই, বুঝলে? তোমার সৎ পথে উপার্জনের অল্প টাকাই আমাদের জন্যে যথেষ্ট। যদি তোমার আমাকে এতই অপছন্দ হয় তো ছেড়ে দাও না, বেরিয়ে যাও এখান থেকে। এমনিতেও আমি তোমার জন্য টাকা কামাই না, আমি আমার আর আমার স্ত্রীর জন্য টাকা কামাই। আচ্ছা ঠিক আছে বাবা, যখন এত বড় কথাটা বলেই দিলে, তো আমার আর এখানে থাকা হয় কি করে বলো? আমি তোমার মতো এত পাথর মনের মানুষ কোনোদিনও দেখিনি গো। নিজের বাবাকে তুমি এরকম ভাবে ঘর থেকে তাড়িয়ে দিলে, কি করে পারলে তুমি? শুধু বাপকেই কেন, যদি তোরও আমাকে পছন্দ না হয় তাহলে তুইও বেরিয়ে যা। কে আটকাচ্ছে তোকে? বেচারি মালতী তার স্বামীর এত কঠোর কথা শুনে চুপচাপ দাঁড়িয়ে রইল। ওইদিকে বিভূতি হতাশ হয়ে জমিদার বাবুর সাথে দেখা করতে যায়। আরে বিভূতি, আসো আসো। আজকে এত তাড়াতাড়ি চলে এলে যে? এখনো তো তোমার কাজের সময় হয়নি। সে তার সাথে ঘটে যাওয়া সমস্ত কথা জমিদার বাবুকে খুলে বলে। ছি 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 ছি, কি অকৃতজ্ঞ ছেলে। তুমি একদম চিন্তা করো না বিভূতি, তুমি আজ থেকে আমার এখানেই থাকবে। আমি তোমার জন্য একটা ঘরের ব্যবস্থা করছি। না জমিদার বাবু, আমি আমার পুরনো ঘরেই থেকে যাব। না না বিভূতি, ওই ঘর অনেক দিন থেকে পরিত্যক্ত পড়ে আছে। চারিদিকে আবর্জনা গাছপালায় ভর্তি। এখন তোমার ওখানে থাকা একদম নিরাপদ হবে না। আরে না না জমিদার বাবু, আপনাকে এত চিন্তা করতে হবে না। আমি কোনোভাবে পুরনো ঘরটি পরিষ্কার করে থেকে যাব, অসুবিধা হবে না। এইভাবেই দিন চলতে থাকে। বিভূতি এখন আবার সেই নিজের পুরনো ঘরেই থাকতে শুরু করেছিল। একদিন সুমিত মুখ ভার করে বাড়িতে ঢোকে। তাকে চিন্তিত দেখে স্ত্রী মালতী তাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে গো? তোমাকে আজকে তো খুব চিন্তিত মনে হচ্ছে। সব ঠিক আছে তো? মালতী, আমি যে ঘুষের টাকাগুলো নিয়েছিলাম সেগুলো সবই আমাকে সুদ সমেত ফেরত দিতে হবে। আজকে আমি ঘুষ নিতে গিয়ে ধরা পড়ে যাই। আমাকে কাজ থেকে বের করে দিয়েছে আর বলেছে কিছুদিনের মধ্যেই যদি ঘুষ নেওয়ার সমস্ত টাকা সুদ সমেত না ফেরত দিই তাহলে আমার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। হতভাগ্য সুমিতের ঘর এবং জমি জায়গা সমস্ত সরকার দখল করে নেয়। কি করবে ভেবে না পেয়ে সুমিত তার স্ত্রীকে নিয়ে জমিদার বাবুর বাড়িতে গিয়ে হাজির হয়। আরে আসো আসো, আজ হঠাৎ করে আমার এখানে পায়ের ধুলো? কি ব্যাপার, বাবাকে খুঁজতে এসেছো বলে মনে হচ্ছে। ছি 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 সুমিত, তোমাকে আমি ভালো ছেলে বলেই জানতাম, কিন্তু যখন তোমার কাছে টাকা পয়সা সব ছিল তখন বাবাকে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিলে, আর এখন সব কিছু খুইয়ে আবার বাবাকেই খুঁজতে এসেছো। ছি 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 ছি, তোমার মায়ের মৃত্যুর পরে তোমার বাবা দিনরাত পরিশ্রম করে তোমাকে পড়িয়েছেন, ভালো মানুষ করার চেষ্টা করেছেন, কিন্তু সফলতা পেতেই, হাতে টাকা আসতেই সেই বাবারই আর কোনো মূল্য রইল না। না, যাও, তোমার বাবা তোমাদের সেই পুরনো ঘরেই একা একা বাস করছেন।
যাও ওনার পায়ে গিয়ে পড়ো, দেখো যদি উনি তোমাকে ক্ষমা করেন। এরপরে সুমিত এবং মালতী নিজেদের পুরনো ঘরে যায়। সেখানে গিয়ে দেখে তার বাবা কাজ করছে। নিজের ছেলে এবং বৌমাকে দেখে বিভূতি খুবই খুশি হয়ে যায়। আরে সুমিত, বৌমা, কেমন আছো তোমরা? বলো হঠাৎ করে এইখানে কেন? সুমিত তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা নিজের বাবাকে বলে। চিন্তা করো না বাবা, তুমি আবার পরিশ্রম করো। আমি তো তোমাকে আগেই বলেছিলাম 2 নম্বরই কাজে কামানো টাকা বেশি দিন টেকে না। আমাকে ক্ষমা করে দাও বাবা, আমি তোমার কথা অগ্রাহ্য করেছিলাম। আরে আরে ঠিক আছে বাবা, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। ওই দিনের পর থেকেই তিনজনে খুশি খুশি আবার ওই পুরনো ঘরেই থাকতে শুরু করে।